চলতি বছরের জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে এর মধ্যে নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে দলটির মহাসচিব বলেন, বিএনপি মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করার প্রয়োজন নেই। এর ফলে জাতীয় নির্বাচনের আরও দেরি হবে। এটা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায়। জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝিতে করা সম্ভব উল্লেখ করে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট, ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এর ফলে জনদুর্ভোগ বাড়বে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে ইউএনডিপি জানিয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহায়তা করতে চায় ইউএনডিপি। সেই লক্ষ্যে মঙ্গলবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে সংস্থাটির প্রতিনিধি দল। বেলা 11টায় ইউএনডিপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশন ভবনে। নির্বাচনে তারা কী ধরনের সহায়তা দিতে চায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে ইউএনডিপি জানায় প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সহযোগিতা করতে চায়। আমরা নির্বাচন কমিশনের সাথে সৌজন্য সাক্ষাতে এসেছি। আমাদের কাছে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছে ইসি। আমরা 10 দিনের মধ্যে কমিশনের সঙ্গে আবারও বসব এবং তখন কমিশনকে পরামর্শ দেব। ভোটের তারিখের বিষয়ে কমিশনের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। চলতি বছরের মাঝামাঝিতে সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের বিষয়ে ইসি সচিব কোনো মন্তব্য করেননি। এই ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই। তার কারণ হচ্ছে যে বিষয় নিয়ে আমি জানি না, বা উনি যেটা বলেছেন আপনি জানেন, আপনি একটা বলতে পারবেন। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। সচিব জানান, ইউএনডিপির সাথে বৈঠকে অর্থনৈতিক সহায়তা বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সহযোগিতা চেয়েছি, এখন সহযোগিতার শর্তটা কি হবে সেটা পরবর্তীতে দেখা যাবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো মতামত নেই জাতিসংঘের। এটি অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তবে সংসদ নির্বাচনে প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। পরে তিনি জানান, জাতীয় নির্বাচনে কারিগরি সহায়তার বিষয়গুলো খতিয়ে দেখতে একটি মূল্যায়ন টিম বাংলাদেশে এসেছে। ইসি এবং সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে দলটি। এছাড়া চট্টগ্রামেও নির্বাচনী অংশীজনদের সঙ্গে আলোচনা করবে। জাতিসংঘের দলটি বাংলাদেশে থাকবে 10 দিন। তাদের প্রতিবেদন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেবে জাতিসংঘ। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কখন হবে
সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কিছুই বলতে চাই না। নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায় জাতিসংঘ। স্থানীয় নয়, সংসদ নির্বাচনের জন্য জাতিসংঘের সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। দক্ষ জনগোষ্ঠীকে সংসদে নেয়ার জন্যই 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের পরামর্শ দিয়েছে বিএনপি। দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি আরও বলেন, মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ চায়। নির্বাচন সংস্কার কমিশনে বিএনপির দেয়া 31 দফা প্রস্তাবনা গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে কার্যকর হবে। অগণতান্ত্রিক যে স্বৈরাচারী বাংলাদেশ ছিল সেখান থেকে উত্তরণের জন্য যেটা বিষয় আমরা প্রয়োজনীয় মনে করেছি সেখানে কিন্তু আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি এবং সেই প্রস্তাবগুলো শুধু বিএনপির প্রস্তাব নয়, আপনারা অবহিত রয়েছেন যে আমরা কিন্তু সমমনা প্রায় 45টি রাজনৈতিক দলের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা একমত হয়েই কিন্তু আমরা 31 দফা সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছি। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আইনের মামলা থেকেও এবার খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। 17 বছরের কারাবাস শেষে এখন কেবল তার মুক্তির অপেক্ষায় স্বজনরা। মঙ্গলবার হাইকোর্টে দেয়া এই রায়ে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের যাবজ্জীবন সাজা থেকে কমিয়ে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের এলাকা নেত্রকোনা থেকে আসা বিএনপির নেতাকর্মী ও স্বজনদের পদচারণা আর স্লোগানে মুখর হাইকোর্ট চত্বর। 17 বছর ধরে জেলে থাকা তাদের নেতা 10 ট্রাক অস্ত্রের দ্বিতীয় মামলা থেকেও খালাস পেয়েছেন। এই খবরে বাঁধভাঙা উল্লাস। এখন কেবল অপেক্ষা কখন হাইকোর্টের লিখিত রায় কাশিমপুর কারাগারে পৌঁছাবে, কখন বের হবেন লুৎফুজ্জামান বাবর। কারাগার থেকে এটা আমরা বলতে পারি না। আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ চলে আসবে, দল বল নির্বিশেষে। এই দলের জন্য উনি যে শ্রমটা দিয়েছে আমার মনে হয় না যে এরকম শ্রম এরকম নিঃস্বার্থভাবে কষ্ট আর কেউ করতে পারবে। 2004 সালের এপ্রিলে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় 2টি মামলা হয়। অস্ত্র চোরাচালান মামলায় চট্টগ্রামের আদালতের দেয়া 14 জনের ফাঁসির ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত 18 ডিসেম্বর বাবর সহ 7 জনকে খালাস দেয় হাইকোর্ট। এছাড়া অস্ত্র আইনের মামলায় চট্টগ্রামের আদালতের দেয়া 14 জনের যাবজ্জীবনের দণ্ডের আপিল শুনানি শেষে মঙ্গলবার বাবর সহ 5 জনকে খালাস দিয়ে রায় দিল হাইকোর্টের একই বেঞ্চ। খালাস পেয়েছেন জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মহসিন তালুকদার, জনাব একেএম এনামুল হক এবং জনাব রেজ্জাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন। আর এই মামলায় বাকি 5 জনের পরেশ বড়ুয়া, যার সাজা ছিল যাবজ্জীবন, এটি কমে 14 বছর হয়েছে। অস্ত্র আটকের এই একটি ঘটনায় যেভাবে 2টি মামলা হয়েছে এবং একই সাক্ষী নিয়ে একই সাথে চট্টগ্রামের আদালতে বিচার করে সাজা দেওয়া হয়েছে তা নিয়ে হাইকোর্টে আইনি প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবীরা। আমাদের হাইকোর্টের ডিসিশন, পাকিস্তান সুপ্রিম কোর্টের ডিসিশন, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের ডিসিশন আমরা দেখিয়ে বললাম যে এটা কোনো অবস্থাতেই এটা আইনে অ্যাডমিসেবল না, এটা আইন অনুযায়ী হয়নি। কারণ হলো যদি 2টা মামলা হয়ে থাকে তাহলে 2টা মামলায় আলাদা আলাদা সাক্ষী হবে, এক সাক্ষী হতে পারে বাট তারা 2 কেসে সাক্ষী দেবে। মারা যাওয়ার কারণে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আব্দুর রহিম সহ 4 জনের আপিলের পরিসমাপ্তি ঘোষণা করা হয় এই রায়ে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 22 বছর আগে মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক এমপি ও আলোচিত ছাত্রনেতা গোলাম ফারুক অভি। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার মঙ্গলবার এ রায় দেন। তথ্য প্রমাণ উপস্থাপনে রাষ্ট্রপক্ষের ব্যর্থতা দেখছেন আসামির আইনজীবীরা। রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা ভাবছে রাষ্ট্রপক্ষ। একটা সময় টিভি খুললেই দেখা মিলত তার। হয়ে উঠেছিলেন হালের জনপ্রিয় মডেল। অল্প সময়েই পেয়েছিলেন তারকা খ্যাতি। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে 90 দশকের শেষ দিকে তিন্নির যাত্রা শোবিজে। কাজ শুরু করেছিলেন টিভি নাটকেও, চুক্তিবদ্ধ হয়েছিলেন চলচ্চিত্রে, তবে তার করা হয়ে ওঠেনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় 2002 সালের 10 নভেম্বর রাতে বুড়িগঙ্গা নদীর প্রথম চীন মৈত্রী সেতুর 11 নম্বর পিলারের পাশে মেলে তিন্নির মরদেহ। সন্দেহের তীর জাতীয় পার্টির এমপি, আলোচিত ছাত্রনেতা গোলাম ফারুক অভির দিকে।
অভিযোগ আছে স্বামী পিয়ালকে তালাক দিয়ে অভির সঙ্গে প্রেম ও পরে বিয়েতে অস্বীকৃতি জানালে গণমাধ্যমে সবকিছু ফাঁস করে দেওয়ার হুমকির জেরে খুন হন তিনি। রায়ে ন্যায় বিচার পাওয়ার দাবি পলাতক অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর, তবে নাখোশ রাষ্ট্রপক্ষের আইনজীবী। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান তিনি। সামগ্রিকভাবে কিছু তদন্তে ত্রুটি ছিল, পোস্টমর্টমেও এবং বিভিন্ন পর্যায়ে, যেগুলো আমি তুলে ধরেছি। আর সাক্ষীটাও আসলে আইউইটনেস তো কেউ নাই। আমরা কাগজপত্র পর্যালোচনা করে মূল জাজমেন্টের তথ্য উপাত্ত আইনগত ত্রুটি বিচ্যুতি দেখে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপের জন্য এবং উচ্চ আদালতে আপিল দায়ের করার জন্য। তদন্ত শেষে 2008 সালের 8 নভেম্বরে অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ, তবে এর আগেই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজুক প্রকল্প থেকে প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুদক। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলাটির বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা দুটিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করা হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের মামলায় শেখ হাসিনাকে সহায়তাকারী হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গৃহায়ন ও রাজুকের কর্মকর্তা সহ মোট 8 জনকে আসামি করা হয়েছে। এই মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ডিআইটি রুলসের বিধি 4, 5, 6, 9 এবং 13A1C এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। শীর্ষ সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠছে বলে দাবি করলেন মহানগর গোয়েন্দা প্রধান। সকালে রাজধানীর মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার দাবি করেন, জামিনে মুক্তি পেয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি পিচ্চি হেলাল ও ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে তার কোনো আভাস দিতে পারেননি তিনি। শুক্রবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে চাপাতি দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে কয়েকজন। এর দুদিন পরই মিরপুরে প্রকাশ্যে কোপানো হয় দুজনকে। এ পরিস্থিতিতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা প্রধান নিজেও স্বীকার করলেন, চিহ্নিত সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তবে পরিস্থিতি কেন স্বাভাবিক করা যাচ্ছে না তার দিতে পারেনি কোনো সদুত্তর। কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না, সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসবো। 24 ঘন্টায় 27 জন অপরাধীকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে ডিবি। চাঁদাবাজরা যে দলেরই হোক, কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তার। আমরা একজন চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে দেখি, একজন সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখি। আমরা চাঁদাবাজ সন্ত্রাসী হিসেবে যেই হোক, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা আমাদের আইনের আওতায় তাদেরকে গ্রেপ্তার হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। রাজনৈতিক পট পরিবর্তনে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, গেল কয়েক মাসেও তা কাটিয়ে উঠতে পারেনি সরকার। দিন দুপুরে সশস্ত্র হামলার ঘটনায় তাই নিরাপত্তা নিয়ে জনমনের উদ্বেগ যেন কাটছেই না। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের রায় ঘোষণা আগামীকাল সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে চতুর্থ দিনের শুনানি শেষে এ তারিখ ঘোষণা করা হয়। আপিল বিভাগের রায়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস পাবেন বলে প্রত্যাশা আইনজীবীদের। এর আগে গত বৃহস্পতিবার পর্যন্ত এই মামলায় টানা 3 দিন শুনানি চলে। আইনজীবীরা আদালতকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি খালেদা জিয়া। তিনি ট্রাস্টের সদস্যও না। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বেগম খালেদা জিয়া
মামলা আজকে শেষ হয়েছে শুনানি। জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক হিসাব ও পুঁজিবাজারে 22,000 কোটি টাকা জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। সংস্থাটির সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে 112টি মামলায় 366 জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে BFIU। এই ব্যক্তিদের ব্যাংক হিসেবে রয়েছে 14,500 কোটি টাকার বেশি। এছাড়া পুঁজিবাজার থেকে বিও হিসাবে থাকা 7,500 কোটি টাকা জব্দ করেছে BFIU। যেসব হিসাবে অনিয়ম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুদকের করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। দুদকের আবেদনে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। সাবেক ডেপুটি গভর্নরকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করলেও এসকে সুরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ওনাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। তদন্ত শেষে ওনার বিরুদ্ধে কোনো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকলে ওনার বিরুদ্ধে 27(1) ধারায় এবং মানি লন্ডারিং অপরাধে যদি অপরাধে সম্পৃক্ত থাকে ওনার বিরুদ্ধে মানি লন্ডারিং অপরাধে অভিযোগপত্র আসবে। 6 দিনেও সমাধান হয়নি ওয়েব ভিত্তিক পদ্ধতির সার্ভারের সমস্যা। এ কারণে বন্ধ রয়েছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। একই সাথে মুনাফার অর্থ তুলতে না পারায় ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে বুধবার থেকে এ সমস্যার সমাধান হতে শুরু করবে। ধীরে ধীরে টাকাও তুলতে পারবেন গ্রাহকরা। নিরাপদ ও ঝুঁকি কম থাকায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বিনিয়োগের প্রথম পছন্দ সঞ্চয়পত্র, যার সুদের টাকায় চলে অনেকের সংসার, মেটানো হয় চিকিৎসা সহ নানা খরচ। তবে কয়েকদিন ধরে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সফটওয়্যার আপগ্রেডেশনের ফলে বন্ধ রয়েছে সব ধরনের সেবা। এ কারণে নানা জায়গায় ঘুরেও টাকা তুলতে পারছে না গ্রাহকরা। আবার কবে সার্ভার ঠিক হবে সে তথ্যও দিতে পারছে না কোনো কর্মকর্তা। ফলে ভোগান্তির শেষ নেই গ্রাহকদের। গত মঙ্গলবার থেকে সার্ভারের সমস্যা আমাকে দেখাচ্ছে, তারা আজকে আমার সঞ্চয়পত্র করতে পারতেছে না। এই জন্য কারণ কর্তৃপক্ষ তো একটা নির্দেশনা দিয়ে বন্ধ করবে যে আমরা সঞ্চয়পত্র এখন নিচ্ছি না বা নিব না, কিন্তু ফর্ম জমা নিয়ে পড়ে আছে আজকে 1 সপ্তাহ, তারা ইস্যু করতেছে না। সঞ্চয়পত্র করতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে শেষ পর্যন্ত অনেক গ্রাহক ফিরে যান সার্ভার জটিলতার কারণে। সঞ্চয়পত্র করতে আসছে, আইসা দিয়ে বন্ধ, এখন একটু খারাপ লাগছে। কষ্ট তো হচ্ছে, এ স্বাভাবিক, এটা কষ্ট, এটার উপর তো ডিপেন্ডস করে আমরা 88% এখানের ভিতর চলে আরি। কষ্ট তো অনেক কষ্ট, ধর মাসের শেষে পাইতাম এটা, তা আমার খরচটা হইতো আর কি, এখন তো এটা হইতেছে না। সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক জানালেন বুধবার থেকে সমস্যার সমাধান হতে শুরু করবে। ধীরে ধীরে টাকাও তুলতে পারবেন গ্রাহকরা। অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট আমাদের অটোমেশনের কাজগুলো করে থাকে SPFNS, এবং তাদের সাথে আলোচনা হয়েছে, তারা অ্যাসুরেন্স দিয়েছে যে আগামীকালের মধ্যে এটি তারা সম্পন্ন করতে পারবে। সঞ্চয়পত্রের সুদের হার বৃদ্ধির প্রজ্ঞাপন শিগগিরই হবে বলে জানায় সঞ্চয় অধিদপ্তর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ব্রিটেনের এমপি ও দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ ছাড়ার জন্য টিউলিপ সিদ্দিককে অনুরোধ জানালো দুর্নীতি বিরোধী জোট UK অ্যান্টি কারাপশন কোয়ালিশন। এদিকে শেখ হাসিনার সাথে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি দাবি করলেও গণভবনে মিলেছে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারপত্র সহ টিউলিপের রাজনীতি সংশ্লিষ্ট অনেক জিনিস। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে নিয়ে তোলপাড় ব্রিটেনের রাজনীতি। ব্রিটিশ সরকারে দুর্নীতি বিরোধী মন্ত্রীর দায়িত্ব পালন করছেন টিউলিপ। এ নিয়েই ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশের রাজনীতির প্রভাব। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি।
অভিযোগ ওঠার পর টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক। এর একদিন পরেই টিউলিপকে পদ ছাড়ার জন্য অনুরোধ জানালো দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন। এই জোটে রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং অক্সফামের মতো আন্তর্জাতিক সংগঠন। এক বিবৃতিতে জোটটি জানিয়েছে টিউলিপ ব্রিটিশ সরকারে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে মানি লন্ডারিং নিয়ন্ত্রণ কাঠামো এবং অর্থনৈতিক অপরাধ মোকাবেলার দায়িত্বে রয়েছেন, অথচ তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে যা শপথ ভঙ্গের শামিল। তাই পদ থেকে সরে দাঁড়ানো উচিত টিউলিপের। এদিকে শেখ হাসিনার সাথে রাজনৈতিক বিষয়ে কখনোই আলোচনা হয়নি দাবি করলেও গণভবনে মিলেছে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারপত্র, লেবার পার্টির পোস্টার সহ টিউলিপ সিদ্দিকের রাজনীতি সংশ্লিষ্ট বেশ কিছু জিনিস। যুক্তরাজ্যের দ্য সানডে টাইমস বলছে টিউলিপকে বিদেশি বিশিষ্টজনদের উপহার দেয়া পোশাক, গয়না, দামি কলমের মোড়ক সহ নানা জিনিস গণভবনে পড়ে থাকতেও দেখেছেন তাদের প্রতিবেদক। গণভবনে একটি ধন্যবাদ নোটও পাওয়া গেছে, যা যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর টিউলিপের এলাকা হ্যামস্টেড ও কিলবার্নের লেবার পার্টির স্থানীয় সদস্যদের উদ্দেশ্যে লেখা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।